এর মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। তো রাইট নাও তোমাদের অ্যাসেসমেন্টের মধ্যে শুধুমাত্র অ্যাসাইনমেন্টই থাকছে, আর বাকিগুলো থাকছে না। তো আফটার a few weeks মেবি এটা কিছুটা পরিবর্তন হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবং ইউনিভার্সিটি থেকে ডেফিনেটলি তোমাদেরকে একটা কোনো জেনারেল গাইডলাইন বা ডিরেক্টিভ দেওয়া হবে। as soon as they can they will provide you with a guideline. So that's about what is going to happen uh, about the assessment and everything. তো আমরা ক্লাস শুরু করব। তো তোমরা জাস্ট 2 মিনিটস একটু ওয়েট করো, আমি 2 মিনিটের মধ্যে ব্যাক করতেছি, দেন উই উইল স্টার্ট দ্য ক্লাস। ইন দ্য মিন টাইম বাকি স্টুডেন্টরাও সবাই জয়েন করো। I'll be back in 2 minutes.
ওকে, আমরা এখন লেকচার স্টার্ট করব। কারো কোনো কোয়েশ্চেন আছে বিফোর স্টার্টিং দ্য লেকচার? যদি কারো কোনো কুইরি থেকে বা কোয়েশ্চেন থেকে আস্ক করতে পারো। ওকে, প্রবাবলি নট। তো আমার মনে হয় তোমাদের বাকি থিওরি ক্লাসগুলো এইভাবেই কন্ডাক্ট করা হচ্ছে উইথ অ্যাসাইনমেন্টস অনলি রাইট নাও। আর ল্যাব ক্লাসগুলোতে তো আসলে আমরা দেখা যায় অ্যাসাইনমেন্টই দিয়ে থাকি। ল্যাব ক্লাসের তো ইন্টিগ্রাল পার্ট অফ অ্যাসেসমেন্ট ইজ অ্যাসাইনমেন্ট। সো আশা করি ল্যাব ক্লাস নিয়ে তোমাদের কোনো ইস্যু হবে না। যেভাবে চলছিল সেভাবেই চলতে পারবে। জাস্ট থিওরি ক্লাসের জন্য আমরা ইনস্টিড অফ এক্সামস আমরা আপাতত অ্যাসাইনমেন্টে থাকছি। ইন ফিউচার হয়তো বা আবার এক্সাম আমরা স্টার্ট করতে পারবো, বাট সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। ওকে, ম্যাডাম আমাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? অ্যাসাইনমেন্ট আমি দিব। আমি আজকে ক্লাসের পরে এলএমএস এ আপলোড করে দিব উইথ ডেডলাইন। ডেডলাইনের মধ্যে ওটা করে সাবমিট করতে হবে। আমি তোমাদের সাথে স্লাইডটা শেয়ার করতেছি। জাস্ট আ মোমেন্ট। Okay, I think you can probably still see the slide. তো আমরা লেটস কন্টিনিউ উইথ ইনফর্মড সার্চ অ্যালগরিদমস। তো আমরা ইনফর্মড সার্চ অ্যালগরিদমস করছিলাম। এখন ইনফর্মড সার্চের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের একটা হিউরিস্টিক ফাংশন লাগবে। যে হিউরিস্টিক ফাংশনটার ডেফিনিশন হচ্ছে দিস ইজ আ ফাংশন দ্যাট এস্টিমেটস হাউ ক্লোজ আর স্টেট ইজ টু আ গোল। তো এরকম একটা ফাংশন আমাদের লাগবে, and it is designed for a particular search problem. অর্থাৎ এক একটা সার্চ প্রবলেমের জন্য এক এক রকম হিউরিস্টিক ফাংশন হতে পারে। তো আমাদের এই হিউরিস্টিক ফাংশনটা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা এস্টিমেট দিবে যে কোনো একটা স্পেসিফিক নোড গোলের কতটা কাছাকাছি, এবং এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এতে করে আমাদের একটা ডিরেকশন সেন্স হবে। আমরা আসলে আইডিয়া করতে পারবো যে আমাদের এজেন্ট কি গোলের দিকে যাচ্ছে নাকি গোল থেকে দূরে সরে যাচ্ছে। এখন হিউরিস্টিক ফাংশনের এক্সাম্পল হিসেবে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছিলাম। প্রথমত আমরা দেখেছিলাম যে প্যাকম্যান প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি। দেন উই স দ্যাট in case of Romania map problem, we can also use Euclidean distance or straight line distance as heuristic function. And we saw a few examples of how they are done. So first of all, the algorithm we saw was greedy search algorithm. And in case of greedy search algorithm, we only use the heuristic function to decide which node to choose next. And we saw that this algorithm is incomplete, non-optimal, and time and space complexity is good. So we want an algorithm which is complete, optimal, and time and space complexity is good. So to do that, what we did is we used a search algorithm. And in case of a search algorithm, we saw that we combine the strategies of uniform cost search and greedy search algorithm. That is, we consider the cumulative cost up to now, and with that we add the expected estimated cost from now. That means if we are at a node n, then we add the cost gn and hn, where gn is the cumulative cost to come to n from s, and this is the actual cost that has been incurred to come to n, and hn is the estimated cost that we might need to incur in order to go from n to g. So if we add these two, and if we use that combination or that function which is called fn to decide which node to expand next, in that case we can actually see that the uh, result is much better than uniform cost search and greedy search algorithm. That is, since we are using the heuristic function value in this function, one component of this function fn is the heuristic function value. So let me write down the function first. So here, in case of A-star search, we are using a function fn to decide which node to expand next, and fn is the combination of two functions, gn and hn. Now, this works better than both UCS and greedy. Why? The reason is that
In case of UCS, we only use GN, but here, since we are using HN also, the algorithm will not expand so many nodes. It is going to be focused towards the goal and it's going to expand much less number of nodes to reach the goal node. And it is better than greedy because here, since aside from HN, since we are also using GN, it will be actually complete because it will not fall in an infinite loop since we are using gn also. So if we ever fall in a situation when we are going between two nodes, since each time we go back and forth, gn will keep increasing the total cost fn, so ultimately we will get out of that loop and we will try to consider other paths where the total cost is still lower. So that's why it's going to be complete, it's not going to be incomplete. So in case of a star search, when we talked about the properties, we saw that it's complete all the time. Its time complexity is good, just like greedy search algorithm. Its space complexity is also good, just like greedy search algorithm. In case of optimality, there is a minimal question. So, is a star search going to be optimal? That was the last point actually, which we saw in the last class. Is a star search going to be optimal? The answer is it totally depends on the heuristic function, because since the heuristic function is an estimation of goal cost, that means using the heuristic function we actually estimate what cost might be incurred to reach the goal. We have to design it really well, because if we design a heuristic function that is actually totally wrong and it's much higher than the actual cost, then it will not provide the optimal solution. We saw an example of this in the last class, so let me refresh your memories. So this is the example that we saw in the last class. Here we saw that the heuristic value of A is a 6, but the actual cost to go from A to G is 3. Since it is a very big overestimate, this graph actually, star search actually fails to give us the optimal solution for this state space graph, because the heuristic value is misleading. It is much higher than the actual value. So the algorithm or our agent thinks that going through A is going to be disastrous. It's going to cost us a lot of cost us a lot. But actually going through A will provide us the optimal solution, but the algorithm cannot find this optimal solution because the estimation is misleading. So that's why we saw that for A star tree search to be optimal, the heuristic needs to have a really specific property. If the heuristic has this specific property, we can say that the A-star research algorithm is going to be optimal. So what is that specific property? That property is known as heuristic admissibility, and if any heuristic function has this property, we say that that is an admissible heuristic. So what is heuristic admissibility? A heuristic H is admissible or optimistic if 0 less than equal to Hn less than equal to H star n. A heuristic H is admissible or optimistic if 0 less than equal to Hn less than equal to H star n, where H star n is the true cost to a nearest goal. তো আমরা একটা হিউরিস্টিক এইচ কে অ্যাডমিসিবল বলতে পারবো তখনই যদি এই ইকুয়েশনটা ট্রু হয়, দ্যাট ইজ 0 লেস দেন ইকুয়াল টু এইচ এন লেস দেন ইকুয়াল টু এইচ স্টার এন, এবং এখানে এইচ স্টার এনটা হচ্ছে ট্রু কস্ট টু আ নিয়ারেস্ট গোল। আচ্ছা, এখন what does this actually mean? So this actually means, if you look at this part, the first part means that the heuristic function value needs to be positive. That is easier. Now the second part means that for every node n, the estimated value that we are using as heuristic value needs to be lower than or equal to the true value to reach the goal. So if we have a state space graph, actually from every node n, we actually estimate the cost of reaching the goal from that node. So we have an estimated cost, let's say that cost is Hn. We have estimated that it is going to require Hn cost to reach the goal. We have to make sure that Hn is always less than the true costs. Let's say this is the true distance or the true cost. This is, let's say, it's H star n. So we have to make sure that the estimated cost Hn is always lower than or
equal to the true cost to reach the goal. That means our estimation needs to be an underestimate. As long as our estimation is an underestimate, we are safe because estimate research will provide us the optimal solution. So why will estimate research provide us optimal solution if it is an underestimate? Because if the H value is an underestimate, then actually the G value is dominant. So in case of estimate search, we use two components, Gn plus Hn. So if Hn is lower than the true cost, then Gn becomes the dominant component of this sum. And in that case, actually it doesn't matter what the value of H is as long as it is an underestimate, because it will lead us to the optimal solution. So ideally the best scenario will be if we could set Hn equal to H star n. আমরা যদি এস্টিমেটেড কস্টটাকে ট্রু কস্টের একদম ইকুয়াল ধরতে পারতাম, তাহলে কিন্তু সেটা আইডিয়াল সিনারিও হতো এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এস্টার সার্চ ইমপ্লিমেন্ট করতে সবচাইতে কম সময় লাগতো। দ্যাট উড হ্যাভ বিন আইডিয়াল, বাট সেটা তো আমরা করতে পারবো না। সো আমরা ট্রু কস্টের যত কাছাকাছি যেতে পারবো ততই আসলে আমাদের নাম্বার অফ নোটস কম এক্সপ্যান্ড করা লাগবে। বাট আমরা এইচএন কে অ্যাজ লং এজ আমরা এইচএন কে লোয়ার ধরতেছি দেন দ্য ট্রু কস্ট, এস্টার রিসার্চ কিন্তু অপটিমাল সলিউশনটা দিবে। যেমন আমরা যদি ইউসিএস এর কথা চিন্তা করি, ইউসিএস কিন্তু একটা স্পেশাল কেস অফ এস্টার সার্চ। ইউনিফর্ম কস্ট সার্চ যেটা আমরা আগে পড়েছি, সেটা কিন্তু একটা স্পেশাল কেস অফ এস্টার সার্চ। সেখানে আমরা চিন্তা করতে পারি যে fn ইকুয়াল টু gn প্লাস 0, তার মানে প্রত্যেকটা নোড n এর জন্য আমরা hn এর ভ্যালুটা 0 ধরলাম। তো আমরা যদি প্রত্যেকটা নোডের জন্যই hn এর ভ্যালুটা বা এস্টিমেটেড কস্টের ভ্যালুটা 0 ধরে নেই, তাহলে যে অ্যালগরিদমটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু আসলে ইউনিফর্ম কস্ট সার্চ। তো এটাকে কিন্তু আমরা এস্টার সার্চের একটা স্পেশাল কেস বলতে পারি এবং এটা কিন্তু অপটিমাল। তো দেখা যাচ্ছে যে হিউরিস্টিকের ভ্যালু 0 হলেও কিন্তু আমরা অপটিমাল সলিউশন পাই, যেটা হয় টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। সো as long as the heuristic value is lower than the true cost, whatever the value is, the algorithm will provide us the optimal solution. কিন্তু হিউরিস্টিকের ভ্যালুটা যদি ট্রু কস্টটাকে ওভার এস্টিমেট করে যায়, তাহলে আমরা আসলে আর অপটিমাল সলিউশনের গ্যারান্টি দিতে পারছি না। ইন দ্যাট কেস দ্য অ্যালগরিদম মাইট ফেল। তাহলে দ্য নেক্সট কোয়েশ্চেন ওয়াজ হাউ টু ডিজাইন অ্যান অ্যাডমিসিবল হিউরিস্টিক। আমরা একটা অ্যাডমিসিবল হিউরিস্টিক কিভাবে ডিজাইন করব? বিকজ দ্য প্রবলেম ইজ উই ডোন্ট নো দ্য ট্রু কস্ট। আমরা কিন্তু ট্রু কস্টটা জানি না, বাট আমাদেরকে এনশিওর করতে হবে যে এস্টিমেটেড কস্টটা যেন ট্রু কস্টের চাইতে লোয়ার অর ইকুয়াল হয়। তো আমরা যদি ট্রু কস্টটা নাই জানি, তাহলে আমরা এটা কিভাবে এনশিওর করব যে এস্টিমেটেড কস্টটা লোয়ার অর ইকুয়াল হবে? হাউ টু এনশিওর দ্যাট? এখন দেয়ার আর ওয়েজ টু ডু দ্যাট অ্যাকচুয়ালি। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা হিউরিস্টিক ফাংশন এমনভাবে ডিজাইন করতে পারি যে সেটা একটা আন্ডার এস্টিমেট হবে। তো দ্য এক্সাম্পল ওয়াজ দিস ওয়ান, যে আমরা যখন রোমানিয়ার ম্যাপের প্রবলেমটা দেখলাম, তখন আমরা দেখেছিলাম যে এখানে আমরা হিউরিস্টিক ফাংশন হিসেবে ইউজ করতেছি স্ট্রেইট লাইন ডিস্টেন্স, এবং এটা কিন্তু অপটিমাল রেজাল্ট দিয়েছিল। তোমরা লাস্ট ক্লাসের মধ্যে বসে সলভ করেছিলা এস্টার সার্চের প্রবলেমটা, এন্ড দিস প্রোভাইডেড আস দ্য অপটিমাল সলিউশন। নাও why did that happen? Why did it provide us the optimal solution? The answer is actually straight line distance is an admissible heuristic. Straight line distance কিন্তু একটা admissible heuristic। তার কারণ হচ্ছে straight line distance এর ক্ষেত্রে this is the minimum distance actually. Suppose তোমার কোনো একটা পয়েন্ট আছে A এবং আরেকটা পয়েন্ট আছে B, তো তুমি যখন A থেকে B তে যেতে চাচ্ছ, স্ট্রেট লাইন ডিস্টেন্স বরাবর যদি তুমি যাও, অর্থাৎ একদম স্ট্রেট লাইনে A থেকে B, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিমাম ডিস্টেন্স টু গো ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এখন অন্য যেভাবেই তুমি যাও না কেন, তুমি এদিক দিয়ে ঘুরে যাও, এদিক দিয়ে ঘুরে যাও, তোমার কিন্তু সবসময়ই এই ডিস্টেন্সের চাইতে বেশি ডিস্টেন্স পার হতে হবে। তো এই রোমানিয়া ম্যাপের ক্ষেত্রে আমরা যেহেতু স্ট্রেট লাইন ডিস্টেন্সকে হিউরিস্টিক হিসেবে ইউজ করেছি, তো আমরা কিন্তু একটা মিনিমাম ডিস্টেন্সকে এস্টিমেশন হিসাবে ইউজ করেছি। সো অ্যাকচুয়াল কস্ট বা রিয়েল ডিস্টেন্স, ট্রু ডিস্টেন্স যাই হোক না কেন, সেটা কিন্তু এই হিউরিস্টিক ভ্যালুটার চাইতে অবশ্যই বড় হবে অথবা ইকুয়াল হবে, এর চাইতে ছোট কখনো হতে পারবে না। তো আমরা এমন একটা ভ্যালুকে হিউরিস্টিক হিসেবে ইউজ করেছি যেটা মিনিমাম, এবং যার চাইতে ছোট কোনো ভ্যালু কখনোই actual cost হতে পারবে না। So we have made sure that the heuristic function value is always going to be an underestimate. এই কারণে কিন্তু এস্টার রিসার্চ এই প্রবলেমটার ক্ষেত্রে অপটিমাল রেজাল্ট দিয়েছে, বিকজ
the heuristic value is an underestimate and the heuristic function is admissible. ওকে, তাহলে দেখা যাচ্ছে যে ট্রু কস্ট যদি নাও জানি তারপরও কিন্তু আমাদের পক্ষে আন্ডার এস্টিমেট হিউরিস্টিক ফাংশন ডিজাইন করা পসিবল যদি আমরা একটু কেয়ারফুল থাকি, যদি আমরা এনশিওর করি যে আমরা এমন কোন একটা ভ্যালু ইউজ করতেছি যে ভ্যালুটার চাইতে কমে আসলে অ্যাকচুয়াল টাস্কটা করা পসিবল না, তার মানে অ্যাকচুয়ালি গোলে পৌঁছা পসিবল না। ইফ ইউ ক্যান মেক শিওর অফ দ্যাট, then we can be sure the heuristic function is admissible and a star tree search will provide us the optimal solution. তাহলে the main point is, or the summary of this is, a star tree search will give us the optimal solution, or it is guaranteed to give us the optimal solution if and only if the heuristic function is admissible. তো হিউরিস্টিক ফাংশনটা যদি অ্যাডমিসিবল হয় তাহলে শুধুমাত্র আমরা গ্যারান্টি দিতে পারবো যে এ স্টার ট্রি সার্চ আমাদেরকে অপটিমাল সলিউশন দিবে। ওকে, সো লেটস মুভ অন আ লিটল বিট ফার্দার। তো আমরা তাহলে অ্যাডমিসিবিলিটি ডেফিনিশনটা দেখলাম এবং কিভাবে আমরা অ্যাডমিসিবল হিউরিস্টিক তৈরি করতে পারি সেটা দেখলাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পেরেছো হোয়াট ইজ অ্যাডমিসিবিলিটি? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নো ম্যাম। ওকে, তাহলে আমরা যদি অ্যাডমিসিবিলিটি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যাডমিসিবল হিউরিস্টিক। আমরা এখন শিখতে যাচ্ছি যে আমরা কিভাবে অ্যাডমিসিবল হিউরিস্টিক ক্রিয়েট করতে পারি বা কিভাবে আমরা এরকম হিউরিস্টিক ক্রিয়েট করতে পারি যেটা আসলে আন্ডার এস্টিমেট হবে বা যেটা সবসময় ট্রু কস্টের চাইতে লোয়ার অর ইকুয়াল হবে। সো লেটস সি হাউ উই ক্যান ক্রিয়েট দিস। তো অ্যাডমিসিবল হিউরিস্টিক ক্রিয়েট করার মানে ক্রিয়েট করা বলতে আমি বোঝাচ্ছি, যেমন ধরো এই যে ম্যাপের প্রবলেমের ক্ষেত্রে আমি স্ট্রেট লাইন ডিসটেন্সকে হিউরিস্টিক ফাংশন হিসেবে ইউজ করলাম। তো আমি এটা জানবো কিভাবে বা আমার মাথায় এই আইডিয়াটা আসবে কিভাবে যে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে আমি কোন ভ্যালুটাকে হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি, হাউ উইল ইট কাম ইনটু মাই মাইন্ড, আমি এই আইডিয়াটা কোথা থেকে পাবো। তো এই আইডিয়াটা জেনারেট করার জন্য বা এটা পাওয়ার জন্য কিছু স্পেসিফিক টেকনিক্স আছে বা কিছু স্পেসিফিক স্টেপস আছে যেগুলো আমরা ফলো করতে পারি। তো সেটাই আমরা আজকে দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা একটা অ্যাডমিসিবল হিউরিস্টিক ক্রিয়েট করতে পারি। সো লেটস লুক এট দ্যাট। সো অনেক ওয়ে আছে আসলে, তোমরা যদি তোমাদের টেক্সট বুক দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু মাল্টিপল ওয়েজ দেওয়া আছে যে ওয়েগুলো ইউজ করে আমরা হিউরিস্টিক ফাংশন admissible heuristic তৈরি করতে পারি। There are pattern databases, there are relaxed problems, there are lots of ways we can use. তো আমাদের ক্লাসে বা আমাদের এই কারিকুলামে আমরা শুধুমাত্র একটা ওয়ে দেখতে যাচ্ছি যেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যাডমিসিবল হিউরিস্টিক্স ফ্রম রিল্যাক্সড প্রবলেমস। সো আমরা নতুন একটা টার্ম শিখতেছি, দ্য টার্ম ইজ রিল্যাক্সড প্রবলেম। So we are going to see how to create admissible heuristics from relaxed problems and how to do the whole thing. তো আমরা যেহেতু যে টেকনিকটা আমরা শিখতেছি সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যাডমিসিবল হিউরিস্টিক ফ্রম রিল্যাক্সড প্রবলেম। সো আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট রিল্যাক্সড প্রবলেমস আর, আমাদেরকে প্রথমে জানতে হবে রিল্যাক্সড প্রবলেম কি, তারপরে আমরা শিখবো যে কিভাবে আমরা রিল্যাক্সড প্রবলেমের সলিউশন হিসাবে আমাদের অ্যাডমিসিবল হিউরিস্টিক গুলো তৈরি করতে পারি। যেমন এখানে কি বলা আছে দেখো, অফেন admissible heuristics are solutions to relaxed problems when new actions are available. আচ্ছা, তো আমাদের এই জিনিসটা এই লাইনটা বুঝতে হলে, এই লাইনটাতে কি মিন করা হয়েছে সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে রিল্যাক্সড প্রবলেম কি। রিল্যাক্সড প্রবলেম কি সেটা বুঝলে তারপরে আমরা এই লাইনটার মিনিংটা বুঝতে পারবো যে কিভাবে একটা প্রবলেমের সলিউশন আরেকটা প্রবলেমের জন্য অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসেবে কাজ করে। So let's first look at what relaxed problems are. তো এটা বোঝানোর জন্য এই নুপুর আমাকে এক গ্লাস গরম পানি দে তো, গরম পানি। সো এই প্রবলেমটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল ইউজ করব, একটা স্পেসিফিক এক্সাম্পল যেটা হচ্ছে 8 পাজল প্রবলেম। তো আমি প্রথমে প্রবলেমটা তোমাদেরকে এক্সপ্লেইন করি, তারপরে আমি এক্সপ্লেইন করব যে কিভাবে আমরা রিল্যাক্স প্রবলেম তৈরি করতে পারি, হোয়াট রিল্যাক্স প্রবলেমস আর এন্ড হাউ দে ওয়ার্ক। সো 8 পাজল প্রবলেমের রুলস গুলো আগে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি। এই প্রবলেম কিন্তু তোমরা সবাই সলভ করেছো, তোমরা যখন ছোট ছিলা এই ধরনের সিমিলার প্রবলেম সবাই সলভ করেছো বা সিমিলার টাইপের গেম সবাই খেলেছো। তো দিস ইজ বেসিক্যালি আ স্লাইডিং ব্লকস পাজল। তো এখানে যেটা হচ্ছে যে কিছু স্লাইডিং ব্লকস আছে, ইউ ক্যান সি যে এখানে একটা বোর্ড আছে, তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে টোটাল 8টা টাইল আছে
এবং মাঝখানে একটা ব্ল্যাঙ্ক টাইল আছে। ইউ ক্যান সি দ্য বোর্ড, on the board there are 8 tiles and in the middle there is a blank tile, এবং এই 8টা টাইল নাম্বার, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত নাম্বার দেওয়া আছে আর মাঝখানে একটা ব্ল্যাঙ্ক টাইল আছে। তো এখানে আমাদের মানে অবজেক্টিভ হচ্ছে, এই গেমটার অবজেক্টিভ হচ্ছে এই টাইলগুলোকে এই ব্ল্যাঙ্ক স্পেসে মুভ করতে হবে। উই হ্যাভ টু মুভ দ্য টাইলস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস আনটিল উই রিচ আ স্পেসিফিক সিকোয়েন্স। যেমন এখানে দেখানো হচ্ছে, এক্সাম্পল দেখো, লেটস সে দিস ইজ দ্য স্টার্টিং কনফিগারেশন। এটা হচ্ছে স্টার্টিং কনফিগারেশন, অর্থাৎ ইনিশিয়ালি বোর্ডটা এই অবস্থায় আছে, ব্ল্যাঙ্ক টাইলটা মাঝখানে আছে এবং বাকি টাইলগুলো এটার আশেপাশে আছে। এখন আমরা কিন্তু চাইলে এই যে 5টাকে ডানে সরিয়ে ব্ল্যাঙ্ক টাইলের মধ্যে আনতে পারবো, 6কে লেফটে সরাতে পারবো, 2কে নিচে নামাতে পারবো, 3কে উপরে উঠাতে পারবো। সো উই ক্যান স্লাইড দ্য ব্লকস দ্যাট আর অ্যাডজেসেন্ট টু দ্য ব্ল্যাঙ্ক টাইল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এরকম করে করে মুভ করে করে, যেমন এখানে অ্যাকশনসটাও দেখানো হচ্ছে, পরের পরের ইয়েটাতে দেখো অ্যাকশনস দেখানো হচ্ছে, তুমি কিভাবে মুভমেন্ট করতে পারো। এভাবে মুভ করে করে আমি আলটিমেটলি এই স্টেটটা রিচ করতে যাচ্ছি, অর্থাৎ আমি এমন একটা স্পেসিফিক সিকোয়েন্স রিচ করতে যাচ্ছি যেখানে নাম্বার টাইলগুলো সিকোয়েন্সে সাজানো আছে। দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক টাইলটা একদম টপ লেফট কর্নারে আছে আর বাকি নাম্বার টাইলগুলো কিন্তু সিকোয়েন্সে সাজানো আছে 1 2 3 4 5 6 7 8। সো দিস ইজ বেসিক্যালি দ্য প্রবলেম, দ্য অ্যাকচুয়াল প্রবলেম। এটাকে বলা হয় 8 প্রবলেম। তো তোমরা ছোটবেলায় কিন্তু, আমরা ছোটবেলায় কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করতাম। আমার আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম মেলা টেলায় অনেক কিনতে পাওয়া যেত, যে ওগুলো ওগুলো দেখা যেত নাম্বার টাইল হতো না, হয়তো কোনো একটা স্পেসিফিক পিকচার, যে পিকচারটা এলোমেলো অবস্থায় সাজানো আছে, তো আমার ওই এলোমেলো টাইলগুলোকে মুভ করে করে পিকচারটাকে ফুল ফর্ম করতে হবে, কোনো একটা অ্যানিমেলের পিকচার বা সামথিং, এন্ড ইট ওয়াজ আ ফান গেম টু ডু, যে মুভ করে করে আমার পিকচারটাকে ফুল ফর্ম করতে হবে। সো আমরা এই প্রবলেমটাকে আমরা ইউজ করতেছি টু এক্সপ্লেইন অর টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিজাইন অ্যাডমিসিবল হিউরিস্টিক্স ফ্রম রিল্যাক্সড প্রবলেমস। আচ্ছা, এখন আমরা প্রথমে প্রবলেমটাকে ফর্মুলেট করি, তারপর আসবো রিল্যাক্স প্রবলেমে। আমরা প্রবলেম ফর্মুলেশন কিন্তু জানি, আমাদের কি কি ডিফাইন করতে হয়, স্টেটস ডিফাইন করতে হয়, সাকসেসর ফাংশন ডিফাইন করতে হয়, স্টার্ট স্টেট, গোল টেস্ট, এগুলো সব ডিফাইন করতে হয়। Okay, so let's first define what the states of this problem are. এই প্রবলেমের স্টেট বলতে আমরা কি বোঝাচ্ছি, বা how many variables can be used to define a state of this problem. I'm sorry. তো এই প্রবলেমের একটা স্টেট ডিফাইন করতে কিন্তু 9টা ভ্যারিয়েবলই এনাফ। We can use 9 variables to define a state of this problem. এই 9টা ভ্যারিয়েবল কি ইন্ডিকেট করবে? এই 9টা ভ্যারিয়েবল ইন্ডিকেট করবে প্রত্যেকটা টাইলের পজিশন। The 9 variables are going to indicate the position of each tile. যেমন টাইল 1 এর জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা টাইল 1 এর লোকেশনটা ইন্ডিকেট করবে। টাইল 2 এর জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা টাইল 2 এর কারেন্ট পজিশনটা ইন্ডিকেট করবে। টাইল 3 এর জন্য সেম, 4 এর জন্য সেম, 5 এর জন্য সেম। তো এরকম করে প্রত্যেকটা টাইলের জন্য আমি একটা করে ভ্যারিয়েবল রাখতে পারি যেটা ওই টাইলের লোকেশনটাকে ইন্ডিকেট করবে, সেটাই কিন্তু এনাফ। In that way ওই 9টা ভ্যারিয়েবলই কিন্তু আমাকে পুরো বোর্ডের কনফিগারেশনটা বলে দিবে। So I can use that as a state for this problem. Now the next question is how many states does the state space have? So আমি যদি 9টা ভ্যারিয়েবল দিয়ে 8টা টাইল এবং ব্ল্যাঙ্ক স্পেস এদের সবার লোকেশন বা পজিশন ইন্ডিকেট করি, সেক্ষেত্রে how many states does a state have, does the problem have, or the state space of the problem have? কেউ বলতে পারো how many states? How many possible 9 ma'am. configurations? 9 factorial, madam, 9 factorial. Okay, 9 factorial. So let's think about that. আচ্ছা, এক মিনিট টাইম দাও, আমি একটু পানি খেয়ে নেই, আমার কেন জানি খুব কফিং হচ্ছে।
ওকে, সো 9 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো আমি কি বললাম যে আমরা স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং 9 ভ্যারিয়েবলস। 9টা ভ্যারিয়েবল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। So how many states does the problem have? The answer someone gave me is 9 factorial. তোমরা যদি তোমাদের বইতে দেখো, তোমাদের টেক্সট বুকে কিন্তু যেখানে সার্চ প্রবলেম ফর্মুলেশনের এক্সাম্পল গুলো দেয়া আছে, সেখানে কিন্তু এই 8 পাজলের এক্সাম্পলটাও দেয়া আছে, এবং সেখানে তোমরা দেখবা যে 8 পাজলের ক্ষেত্রে স্টেট স্পেসের সংখ্যাটা বলা হয়েছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2। তো আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। 9 ফ্যাক্টোরিয়াল ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার। কেন 9 ফ্যাক্টোরিয়াল হবে? যেমন তুমি যদি টাইল 1 এর পজিশনটা চিন্তা করো, তাহলে টাইল 1 এর জন্য অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা না করে আমরা 9টা ভ্যারিয়েবল কিন্তু এরকম ভাবেও চিন্তা করতে পারি যে, আচ্ছা এনিওয়ে, তুমি যদি টাইল 1 এর পজিশন চিন্তা করো, টাইল 1 এর জন্য কিন্তু দেয়ার আর 9 পজিশনস অ্যাভেলেবল আর 9 প্লেসেস অ্যাভেলেবল যেখানে টাইল 1টাকে প্লেস করা যাবে, সো 9। এরপরে টাইল 2টাকে প্লেস করার জন্য কিন্তু 8টা পজিশন অ্যাভেলেবল থাকতেছে, সো 9 ইনটু 8। টাইল 3 এর জন্য থাকতেছে 7টা, টাইল 4 এর জন্য থাকতেছে 6টা। তো এরকম করে আলটিমেটলি লাস্ট যে টাইলটা তার জন্য জাস্ট একটা পজিশনে অ্যাভেলেবল থাকতেছে। সো আমাদের টোটাল নাম্বার অফ স্টেটস ইন দ্য স্টেট স্পেস ইজ ইকুয়াল টু 9 ফ্যাক্টোরিয়াল। এখন তোমাদের বইতে কি কারণে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 লেখা হয়েছে সেটা একটু এক্সপ্লেইন করি। এটার রিজনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক স্টার্ট স্টেট থেকে আমরা যদি শুরু করি, তাহলে আমাদের পক্ষে কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল স্টেটসে সবগুলো রিচ করা পসিবল না। আমরা শুধুমাত্র হাফ অফ দেম রিচ করতে পারবো। দ্যাট ইজ, আমরা যদি স্টেট স্পেসটা কনসিডার করি, তাহলে এই প্রবলেমটার মানে ফর্মুলেশনটা এমন বা মুভমেন্টের রুলস গুলো এমন যে আমরা কোনো একটা স্পেসিফিক স্টার্ট স্টেট থেকে শুরু করলে আমরা এই 9 ফ্যাক্টোরিয়াল স্টেটস এর মধ্যে অর্ধেক রিচ করতে পারবো, বাকি অর্ধেক কিন্তু আমাদের রিচের বাইরে চলে যাবে, মানে বাকি অর্ধেক পর্যন্ত আসলে কোনো আর্ক যাচ্ছে না। তো এই কারণে স্টেট স্পেস সাইজটা তোমাদের টেক্সট বুকে লেখা হয়েছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2। এটা আসলে নাম্বার অফ রিচেবল স্টেটস। তো অ্যাকচুয়ালি কিন্তু টোটাল নাম্বার অফ পসিবল স্টেটস হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। তো যেহেতু অর্ধেক স্টেট কখনোই রিচ করা যাবে না, এই কারণে তোমাদের স্টেট স্পেসের সাইজটা লেখা হয়েছে টেক্সট বুকে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2। ওকে, তাহলে আমরা স্টেট গুলো ডিফাইন করে ফেললাম। নাও হোয়াট আর দ্য অ্যাকশনস? এখানে অ্যাকশন কি কি আছে? 4টা অ্যাকশনই আছে। আমরা কোন একটা টাইলকে ডান দিকে নিতে পারি, বাম দিকে নিতে পারি, উপরে নিতে পারি, নিচে নিতে পারি। সো দ্য টাইলস ক্যান মুভ দ্য রাইট, লেফট, আপ এন্ড ডাউন। এখন এখানে আমরা যখন প্রবলেমটা ফর্মুলেট করতেছি, আমরা যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল টাইলকে নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমাদের অনেক কিছু কনসিডারেশনে রাখতে হবে যে কোন টাইলটা মুভ করতেছে, কোন পজিশনে মুভ করতেছে। তো এটা না করে আমরা যদি চিন্তা করি দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ মুভিং, তাহলে কিন্তু আমাদের পক্ষে প্রবলেমটা ফর্মুলেট করা অনেক ইজি হয়ে যাবে। সো লেটস থিঙ্ক দ্যাট দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ মুভিং। কারণ আমরা যখনই একটা টাইলকে মুভ করব, তখন তো অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেসের পজিশনটাও চেঞ্জ হচ্ছে। সো আমরা এরকমই চিন্তা করতে পারি যে প্রত্যেকটা স্টেপে দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইজ মুভিং। তো এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে ব্ল্যাঙ্ক স্পেসটা কিন্তু 4টা ডিরেকশনে মুভ করতে পারে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এই 4 ডিরেকশনে বা লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন, এই 4 ডিরেকশনে ব্ল্যাঙ্ক স্পেসটা মুভ করতে পারে। এন্ড দ্যাট ইজ দ্য অ্যাকশনস ফর দিস প্রবলেম। ওকে, এরপরেরটা এমনি একটা কোশ্চেন করা হয়েছে, হাউ মেনি সাকসেসরস ফ্রম দ্য স্টার্ট স্টেট। এখানে দেখাই যাচ্ছে যে স্টার্ট স্টেটে 4টা সাকসেসর আছে। ব্ল্যাঙ্ক স্পেসটা উপরে মুভ করতে পারে, নিচে মুভ করতে পারে, ডানে মুভ করতে পারে এবং বামে মুভ করতে পারে। এন্ড হোয়াট শুড দ্য কস্টস বি? তো এখানে কিন্তু প্রত্যেকটা প্রবলেমকে মানে প্রত্যেকটা মুভমেন্টের জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো কস্ট নাই। এখানে যেটা হচ্ছে, প্রত্যেকটা মুভমেন্টের কস্ট হচ্ছে 1। আমরা ধরে নিতে পারি ইচ মুভ কস্ট 1, কারণ এখানে ব্ল্যাঙ্ক স্পেসটা নর্থে মুভ করুক, সাউথে মুভ করুক, ইস্টে মুভ করুক আর ওয়েস্টে মুভ করুক, দ্য কস্ট ইজ অ্যাকচুয়ালি সেম। সো আমরা ধরে নিতে পারি ইচ মুভ কস্টস আর আস 1। সো এক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা আসলে যে সলিউশনটা খুঁজতেছি সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টেপসে কোন সলিউশনে পৌঁছা যায় সেটা আমরা সার্চ করতেছি। ওকে, তাহলে আমরা প্রবলেমটা ফর্মুলেট করে ফেললাম। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফর্মুলেশন অফ দ্য প্রবলেম? আচ্ছা, আমি আশা করি প্রবলেম ফর্মুলেশনটা আমরা বুঝতে পেরেছি। ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। এখন দেখা যাক যে আমরা এই প্রবলেমটার জন্য হিউরিস্টিক ফাংশন বা অ্যাডমিসিবল হিউরিস্টিক ফাংশন আমরা কিভাবে ডিজাইন করব। এখন তোমাদের মাথায় কি কোনো আইডিয়া আসতেছে হোয়াট ক্যান বি ইউজড অ্যাজ এ হিউরিস্টিক ভ্যালু
or what can be used as a heuristic function for this problem? আগের প্রবলেমগুলো তো আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, প্যাকম্যান বলি বা ম্যাপ বলি, যেহেতু ডিস্টেন্স রিলেটেড প্রবলেম আমরা ইজিলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করতে পেরেছি। কিন্তু এটা তো একটু ডিফারেন্ট, এখানে আমাকে আমার সলিউশনটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টেপস টু রিচ দ্য গোল কনফিগারেশন অফ দ্য বোর্ড। এই ক্ষেত্রে আমরা অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসেবে হোয়াট ক্যান উই ইউজ? এনি আইডিয়াস ফ্রম এনিওয়ান? প্রত্যেকবার হচ্ছে প্রত্যেকটা টাইল থেকে তাদের ডেস্টিনেশন পয়েন্টের এটা হিউরিস্টিকটা বের করব। লাইক ফর এক্সাম্পল ফার্স্ট যে স্টেট স্পেসটা আছে, ওয়ান হচ্ছে একদম কর্নারে আছে, বাট ওয়ানের জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি লাস্টের স্টেট স্পেসে যেখানে আছে সেখানে, সো এইভাবে। Acha, yes, that can be used as a heuristic. So that's good. You came up with a heuristic, but we have to also we have to what can I say? We have to show or we have to verify whether the heuristic that we have just designed is admissible. So আমাদেরকে এটার জাস্টিফিকেশনও দিতে হবে যে আমি যে হিউরিস্টিকটা মাত্র ডিজাইন করলাম সেটা অ্যাডমিসিবল কিনা। So let's look at a few possible heuristics. তো প্রথম যে হিউরিস্টিকটা আমরা দেখব সেটা হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। সো দ্য ফার্স্ট হিউরিস্টিক দ্যাট উই আর গোইং টু লুক এট ইজ নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। তার মানে হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস মানে হচ্ছে কয়টা টাইল তার গোল পজিশন থেকে ডিফারেন্ট পজিশনে আছে, সেটাকে আমরা হিউরিস্টিক হিসাবে ইউজ করতে পারি। এখানে এটা মিনিংটা কি দেখো, যেমন আমরা যদি এই স্টার্ট স্টেটটার দিকে তাকাই, কোন টাইল কি তার গোল পজিশনে আছে? একটাও কিন্তু গোল পজিশনে নাই। যেমন 1 আছে এই কর্নারে, 1 এর থাকা উচিত ছিল এখানে, 2 আছে এখানে, 2 এর থাকা উচিত ছিল ডান দিকে, 3 রং পজিশনে আছে, 4 ও রং পজিশনে আছে, 5 6 7 8 অল দ্য টাইলস আর অ্যাকচুয়ালি ইন রং পজিশন। তার মানে কোন টাইলই কিন্তু তার গোল পজিশনে নাই। সো নাম্বার অফ টাইলস মিসপ্লেসড মানে হচ্ছে হাউ মেনি টাইলস আর in a different position than its goal position. So আমরা যদি এটাকে h1 বলি লেটস সে, তাহলে আমরা আমাদের স্টার্ট স্টেটের জন্য এই ভ্যালুটা দেখতেছি, ক্যালকুলেট করে দেখতেছি, দ্য ভ্যালু ইজ 8, কারণ এখানে 8টা টাইলই মিসপ্লেসড অবস্থায় আছে। আমরা এখানে ব্ল্যাঙ্ক টাইল থেকে কনসিডারেশন আনতেছি না, শুধুমাত্র 8টা নাম্বার টাইল নিয়ে কথা বলতেছি। এখানে 8টা নাম্বার টাইলই মিসপ্লেসড অবস্থায় আছে। সো এই ক্ষেত্রে ফার্স্ট হিউরিস্টিকের ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে 8। এখন why is this an admissible heuristic? এটা অ্যাডমিসিবল হিউরিস্টিক এই কারণে যে যেহেতু মানে যতগুলো টাইল তার গোল পজিশন থেকে মিসপ্লেসড অবস্থায় আছে, সেই টাইলগুলোকে তার গোল পজিশনে নিতে আমার অ্যাটলিস্ট একটা স্টেপ কিন্তু লাগবে। I'm going to need at least one step. Actually, I'm going to need more than one steps, but minimum is one step. যে যদি এমন হয় যে let's say এই যে 2 যে মিসপ্লেসড অবস্থায় আছে, 2 আছে এখানে, 2 কে আমার নিতে হবে ডান দিকে। এখন ফর নাও আমি ধরে নিলাম যে ব্ল্যাঙ্ক স্পেসটা ডানেই আছে, সেক্ষেত্রেও কিন্তু আমার 2 কে ডানে নিতে অন্তত এক স্টেপ লাগবে। সো কোনো একটা টাইল যদি রং পজিশনে থাকে তাহলে সেই টাইলটাকে তার জায়গা মতো নিতে আমার মিনিমাম একটা স্টেপ কিন্তু অবশ্যই লাগবে। সো যেহেতু এই ক্ষেত্রে আমি বলতেছি যে 8টা টাইলই মিসপ্লেসড অবস্থায় আছে, সো এই 8টা টাইলকে প্রত্যেককে তার জায়গা মতো নিতে আমার মিনিমাম 8 স্টেপস কিন্তু অবশ্যই লাগবে। সো আমরা এই হিউরিস্টিকটাকে অ্যাডমিসিবল হিউরিস্টিক বলতে পারি, বিকজ উই আর গোইং টু রিকোয়ার মিনিমাম দিস মেনি স্টেপস টু রিচ দ্য গোল। এবং অ্যাকচুয়ালি ট্রু কস্ট টু রিচ দ্য গোল বা ট্রু নাম্বার অফ স্টেপস টু রিচ দ্য গোল কিন্তু এর চাইতে দেখা যাবে বেশি হবে, কখনোই কম হবে না। সো দিস ইজ অ্যান আন্ডার এস্টিমেট, এবং এটাকে কিন্তু আমরা একটা অ্যাডমিসিবল হিউরিস্টিক ভ্যালু বলতে পারি। ওকে, সো আমরা ফার্স্ট একটা হিউরিস্টিক পেলাম যেটা হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। আচ্ছা, আমি কিন্তু এখনো তোমাদেরকে শিখাই নাই যে কিভাবে আমরা হিউরিস্টিকটা কাম আপ করব। আমি এখন তোমাদেরকে জাস্ট হিউরিস্টিকগুলোর সাথে পরিচিত করাই দিচ্ছি, এরপর আমি দেখাবো যে এই হিউরিস্টিকগুলো আমরা কিভাবে পেতে পারি। আচ্ছা, সো এটাকে আমরা একটা অ্যাডমিসিবল হিউরিস্টিক বলতে পারতেছি। এখন আমরা এই হিউরিস্টিকটা নিয়ে আরেকটু ডিসকাস করি, তারপরে আমরা সেকেন্ড হিউরিস্টিকটাতে যাব। তো একজন আমাকে কে যেন হিউরিস্টিক সাজেস্ট করলো, তারটা আসলে আমাদের সেকেন্ড হিউরিস্টিকটা। সো উইল গো ইনটু দ্যাট ইন আ মোমেন্ট। আগে আমরা এই হিউরিস্টিকটার পারফরম্যান্স অ্যানালাইসিস করব। সো আমরা একটা পারফরম্যান্স অ্যানালাইসিস করতেছি। আমরা ইউসিএস এর সাথে কম্পেয়ার করে দেখব যে যদি আমরা এই যে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস এই হিউরিস্টিকটাকে হিউরিস্টিক হিসেবে ইউজ করি, এ স্টার ট্রি সার্চ অ্যাকচুয়ালি কতটা টাইম এন্ড স্পেস সেভিংস হবে, বা টাইম এন্ড স্পেসের দিক দিয়ে এ স্টার সার্চ কতটা ভালো পারফর্ম করবে,
if we use the misplaced tiles heuristic with a star tree search instead of using uniform cost search. So let's look at the comparative analysis here. So আমরা এখানে কম্পারিজনের জন্য যে ম্যাট্রিকটা ইউজ করতেছি সেটা হচ্ছে অ্যাভারেজ নোটস এক্সপ্যান্ডেড when the optimal path has 4 steps, 8 steps, 12 steps. তো এটা আমি একটু এক্সপ্লেইন করে দেই যে আমরা তো জানি যে যে কোনো একটা প্রবলেমে যে কোনো একটা সার্চ অ্যালগরিদমে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি কিন্তু ডিপেন্ড করে যে আমরা কতগুলো নোড এক্সপ্যান্ড করতেছি এবং ওই নোটগুলো আমরা মানে কতগুলো আমরা মেমোরিতে সেভ করতেছি। এবং আমরা জানি যে শুধুমাত্র ডিএফএস বাদে অন্য সবগুলো সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রেই কিন্তু আমরা যতগুলো নোড এক্সপ্যান্ড করতেছি সবই কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হচ্ছে। সো এই টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি দুটাই আসলে ডিপেন্ড করে দ্য নাম্বার অফ নোডস এক্সপ্যান্ডেড এর উপরে। এখন অ্যাভারেজ নোডস এক্সপ্যান্ডেড when the optimal path has 4 steps, তার মানে হচ্ছে আমার আমি যদি ট্রিটা কনস্ট্রাক্ট করতে করতে আমি যদি 4 নম্বর লেভেলে গিয়ে সলিউশন পেয়ে যাই তাহলে কতগুলো নোড এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং সেকেন্ড কলামটা দেখাচ্ছে যদি আমি 8 নম্বর স্টেপে গিয়ে সলিউশন পাই তাহলে কতগুলো নোড এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং থার্ড কলামটা শো করতেছে আমি যদি 12 নম্বর স্টেপে গিয়ে সলিউশন পাই তার মানে আমার যদি 12টা মুভ লাগে সলিউশন পেতে সেক্ষেত্রে কয়টা নোড এক্সপ্যান্ডেড হচ্ছে। তো এখানে কম্পারেটিভ অ্যানালাইসিসটা দেখো, ইন কেস অফ ইউনিফর্ম কস্ট সার্চ when the optimal path has 4 steps, on average 112 nodes need to be expanded, whereas in case of A-star search with the misplaced tiles heuristic we need to expand only 13 nodes. তো তোমরা পার্থক্যটা বুঝতেই পারতেছো। আমি যদি ইউসিএস ইমপ্লিমেন্ট করি, ইউসিএস কিন্তু এখানে বিএফএস এর মতো বিহেভ করবে। ইউসিএস উইল বিহেভ লাইক বিএফএস, কারণ কি যেহেতু প্রত্যেকটা আর্কের কস্ট সেম, তো সে কি করবে, সে প্রথম লেভেলের সবগুলা নোড ভিজিট করবে, তাদের প্রত্যেকের কস্ট কিউমুলেটিভ কস্ট হচ্ছে 1। এরপরে সে কি করবে, সেকেন্ড লেভেলের সবাইকে ভিজিট করবে কারণ তাদের প্রত্যেকের কিউমুলেটিভ কস্ট হচ্ছে 2। সো ইউসিএস কিন্তু এখানে ঠিক বিএফএস এর মতো বিহেভ করবে, মানে লেভেল বাই লেভেল যাবে। সো বোঝাই যাচ্ছে নাম্বার অফ নোডস এক্সপ্যান্ডেড কিন্তু অনেক বেশি হবে, কারণ সে এই লেভেলগুলোতে তো কোনো সলিউশন নাই, সলিউশন কিন্তু আসলে আছে নিচের দিকে। সো যেহেতু ইউসিএস এখানে বিএফএস এর মতো বিহেভ করবে, সো ইউসিএস কিন্তু অনেক নোড এখানে এক্সপ্যান্ড করবে বিফোর রিচিং দ্য অপটিমাল সলিউশন। So 112 nodes will be expanded, whereas আমি যদি A-star tree search with misplaced tiles heuristic use করি only 13 nodes will be expanded on average. যদি 8 steps এর সলিউশন হয় UCS will expand on average 6300 nodes, A-star tree search will expand only 39 nodes. 12 steps এর সলিউশন যদি হয় UCS will expand 3.6 into 10 to the power 6 nodes, অলরেডি এটা আমাদের ফিজিবিলিটির বাইরে চলে গেছে। আর misplaced tiles heuristic will expand only to 27 nodes. সো তোমরা বোধহয় রিয়েলাইজ করতে পারতেছো যে A-star সার্চের টাইম এবং স্পেস কতটা কম লাগে। A-star সার্চের ক্ষেত্রে টাইম এবং স্পেস কতটা কম লাগে এটা তোমরা এই কম্পারিজনটা থেকেই রিয়েলাইজ করতে পারতেছো। ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে যেখানে 3.6 into 10 to the power 6 নোডস লাগছে, যেটা আসলে ইনফিজিবল, সেক্ষেত্রে A-star tree সার্চের ক্ষেত্রে only 227 নোডস লাগছে টু রিচ দ্য অপটিমাল সলিউশন। তো এই যে প্রবলেমটা আমরা দেখতেছি, এই প্রবলেমটা স্পেসিফিক, এই প্রবলেমটার জন্য অপটিমাল সলিউশনের নাম্বার অফ স্টেপস হচ্ছে 26। তো আমরা তো 4, 8 আর 12 এর জন্য দেখলাম। সো বুঝতেই পারতেছো যখন নাম্বার অফ স্টেপস, মিনিমাম নাম্বার অফ স্টেপস মানে অপটিমাল নাম্বার অফ স্টেপস হচ্ছে 26, তখন ইউসিএস ইউজ করা পসিবল না, ইম্পসিবল। আমরা A-star tree search আমাদের ইউজ করতে হবে এবং ইফ পসিবল আরো বেটার হিউরিস্টিক সহকারে ইউজ করতে হবে। ওকে, সো আমরা একটা হিউরিস্টিক দেখলাম এবং সেটার কম্পারেটিভ অ্যানালাইসিস দেখলাম। এখন আমরা সেকেন্ড একটা হিউরিস্টিক দেখতে যাচ্ছি। সেকেন্ড হিউরিস্টিকটা হচ্ছে আরেকটু অ্যাডভান্সড। তো আমরা এরকম চিন্তা করতেছি যে ওকে, কয়টা টাইল মিসপ্লেসড আছে এই সংখ্যাটাকে তো আমি হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি, সেটা আমি বুঝতে পারলাম। বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা টাইলকে তার জায়গা মতো নিতে বা গোল পজিশনে নিতে আমার কিন্তু একটা মুভ লাগে না, আমার কিন্তু মোর দ্যান ওয়ান মুভ লাগে। এখন কতগুলো মুভ লাগতে পারে সেটা কিন্তু আমরা আসলে একটা ক্যালকুলেট করে বের করতে পারি। আমরা যেটা করতে পারি যে কোনো একটা টাইল তার গোল পজিশন থেকে আসলে কত দূরে আছে বা হাউ মেনি স্টেপস অ্যাওয়ে আছে সেটাকে কিন্তু আমরা চাইলে হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি। সো উই ক্যান ইউজ অ্যাজ আ হিউরিস্টিক দ্য টোটাল ম্যানহাটন ডিস্টেন্স দ্যাট ইজ ফর ইচ টাইল। তো তার মানে কি, যেমন এখানে দেখো 1 কিন্তু এখানে আছে, 1 ইজ হিয়ার, 1 কে আমার নিতে হবে এখানে। এখন ডেফিনেটলি এই কাজটা ধর আমি এক স্টেপে পারবো না, এই কাজটার জন্য আমার কিন্তু মিনিমাম কয়টা স্টেপ লাগবে বলো তো? হাউ মেনি স্টেপস উইল আই নিড মিনিমাম এটাকে তার জায়গা মতো নিতে?
কয়টা স্টেপ লাগবে? minimum 5 to 7 steps. না না, তুমি চিন্তা করো, জাস্ট ফর নাও তুমি চিন্তা করো যে তুমি এটাকে ডিরেক্টলি গোলে নিয়ে যেতে পারবা, তোমার ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে কনসিডার করা লাগবে না। Minimum one move. আচ্ছা, অ্যাকচুয়ালি না, মানে আমি যেটা বলতে চাই ছোট ভাবে তোমরা বুঝতে পারো না। আমি বলতেছি 3 স্টেপস। ওয়াই 3 স্টেপস? তার কারণ হচ্ছে আমরা তো এখানে টাইলগুলোকে মুভ করি আইদার হরাইজন্টালি অর ভার্টিক্যালি। আমরা কিন্তু একটা টাইলকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাই দেই না। যেমন মিসপ্লেস টাইলস হিউরিস্টিকে যেমন আমরা ছোটবেলায় যখন পাজল গুলো সলভ করতাম, দেখা যেত অনেক সময় মিলাতে পারছি না, আমি সবগুলো ব্লক খুলে ফেললাম, খুলে আমি একটা একটা করে জায়গার মতো বসিয়ে দিলাম। তো এখানে তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য রুল অফ দ্য প্রবলেম। প্রবলেমের রুলটা হচ্ছে যে প্রত্যেকটা টাইলকে আমার আইদার হরাইজন্টালি ওয়ান স্টেপ করে মুভ করতে হবে অথবা ভার্টিক্যালি ওয়ান স্টেপ করে মুভ করতে হবে। তো এই টাইলটাকে এই পজিশনে নিতে আমার মিনিমাম 3টা স্টেপ তো লাগবে, তাই না? আমাকে আইদার এখানে যেতে হবে, দেন এখানে যেতে হবে, দেন এখানে আসতে হবে, অথবা আমাকে আগে লেফটে যেতে হবে, তারপরে 2 স্টেপ আপে যেতে হবে। তো যেভাবেই আমি যাই না কেন আমার মিনিমাম 3টা স্টেপ কিন্তু লাগবে এই টাইলটাকে তার জায়গা মতো নিতে। সো আমি কিন্তু যখন মিসপ্লেস টাইলস হিউরিস্টিকটা ইউজ করেছি তখন আমি চিন্তা করেছি যে ওয়ান স্টেপে সলিউশন রিচ করা পসিবল, কিন্তু আসলে ওয়ানকে তার জায়গা মতো নিতে আমার কিন্তু মিনিমাম 3টা স্টেপ লাগবে। সো আমি আসলে একটা বেটার হিউরিস্টিক ইউজ করতে পারি, যেটা হচ্ছে টোটাল ম্যানহাটন ডিস্টেন্স। তার মানে প্রত্যেকটা টাইলকে তার পজিশন মতো নিতে বা তার গোল পজিশনে নিতে আমার মিনিমাম যতগুলো স্টেপ লাগবে আমি সেটার সামকে হিউরিস্টিক হিসাবে ইউজ করব। তো কতগুলো লাগে দেখো। ওয়ানকে তার জায়গা মতো নিতে আমরা দেখলাম 3 মুভ লাগে। টুকে তার জায়গা মতো নিতে কয়টা মুভ লাগবে মিনিমাম? তোমরাই বলো। একটা, কারণ 2 তো তার জায়গা থেকে জাস্ট একটা স্টেপ লেফটে আছে, সো 1 স্টেপ লাগবে। 3 কে তার জায়গা মতো নিতে কত স্টেপ লাগবে? 2টা। 2 স্টেপস লাগবে। 4 এর জন্য 2 স্টেপস। 2টা। 5 এর জন্য লাগবে এটাও 2 স্টেপস। 6 এর জন্য 3টা লাগতেছে, 7 এর জন্য 3টা লাগতেছে, 8 এর জন্য আবার 2টা লাগতেছে। তো টোটাল নাম্বার অফ টোটাল ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে, এটা যদি আমরা যোগ করি 18। সো আমরা থার্ড নোডের জন্য যদি এই টোটাল ম্যানহাটন ডিসটেন্স হিউরিস্টিকের ভ্যালুটা ক্যালকুলেট করতে করি, দ্য ভ্যালু ইজ 18। সো তোমরা যদি এর আগেরটা দেখো, আমরা যখন মিসপ্লেস টাইলস ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা হিউরিস্টিক ভ্যালু হিসেবে ইউজ করেছিলাম 8, এন্ড দ্যাট ওয়াজ অ্যান অ্যাডমিসিবল হিউরিস্টিক। এখন আমরা যদি এই সেকেন্ড হিউরিস্টিকটা ইউজ করি, দ্যাট ইজ টোটাল ম্যানহাটন ডিসটেন্স, এটার জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 18 ফর দ্য স্টার্ট স্টেপ। সো বোঝাই যাচ্ছে যে এই হিউরিস্টিকটার ভ্যালু কিন্তু আগেরটার চাইতে কিছুটা বেশি হবে ফর এভরি নোড। অবশ্যই বেশি হবে, কারণ আমরা তো এখানে নাম্বার অফ স্টেপস ক্যালকুলেট করে যোগ করতেছি। তো এটাতে কিন্তু এই ভ্যালুটা আসছে 18, which is higher than the previous value. এখন the question is this heuristic admissible? So the answer is yes, this heuristic is also admissible. তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম এই স্টেপগুলো কিন্তু আমাকে ইনকার করতেই হবে। এই স্টেপগুলো ইনকার না করে আমি কোনো টাইলকে তার জায়গা মতো নিতে পারবো না এবং আমি গোল কনফিগারেশনে পৌঁছাতে পারবো না। সো আমার যে ট্রু কস্ট সেটা আসলে 18 এর চাইতে বেশিই হবে, কারণ দিস ইজ অলসো আ মিনিমাল। এটাও কিন্তু একটা মিনিমাম, আগেরটাও মিনিমাম ছিল, বাট দিস ইজ আ বেটার মিনিমাম। এটাও কিন্তু মিনিমাম, এই মিনিমাম এই নাম্বার অফ স্টেপস গুলো কিন্তু ইনকার করতেই হবে। তো এটাকেও কিন্তু আমি অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারি। নাও মাই কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ বেটার? তোমার হাতে যদি এরকম দুইটা হিউরিস্টিক ফাংশন থাকে যেখানে দুটাই আন্ডার এস্টিমেট, কারণ আমি কিন্তু আগেই বললাম যে অ্যাকচুয়াল কস্ট কিন্তু 26, সো 18 26 এর চাইতে কম, 8 কিন্তু 26 এর চাইতে কম। সো দুইটাই কিন্তু তোমাকে অপটিমাল সলিউশন দিবে। নাও মাই কোয়েশ্চেন ইজ হুইচ হিউরিস্টিক উইল ইউ ইউজ? তুমি কোনটা ইউজ করবা? তুমি কি H1 ইউজ করবা নাকি H2 ইউজ করবা? H2 ম্যাম, যেটা মোর প্র্যাকটিক্যাল। ইয়েস, অলওয়েজ H2। তার কারণ হচ্ছে H2 টা কিন্তু তোমার ট্রু কস্টের কাছাকাছি বেশি। H1 টাও ওকে, এটা আন্ডার এস্টিমেট, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কিন্তু অনেক লোয়ার। H2 এর ক্ষেত্রে, H1 এর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসছিল মাত্র 8, whereas আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু 26। আর H2 এর ক্ষেত্রে আমরা যেটা এস্টিমেট করলাম সেটা হচ্ছে 18। তো এটা কিন্তু অ্যাকচুয়াল কস্টের কাছাকাছি। তো আমরা আমাদের হিউরিস্টিক ভ্যালুটা অবশ্যই আন্ডার এস্টিমেট রাখবো, বাট এটাকে আমরা অ্যাকচুয়াল ভ্যালুর যত কাছাকাছি নিতে পারবো ততই এটা একটা অ্যাকুরেট এস্টিমেট হবে, এবং এটা কিন্তু অপটিমাল রেজাল্ট তো দুইটাই দিবে, বাট টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি ওয়াইজ H2 কিন্তু বেটার পারফর্ম করবে। আমরা যদি কম্পারেটিভ অ্যানালাইসিসটা আবার দেখি এখন এই দুইটার মধ্যে,
মিসপ্লেস স্টাইলস হিউরিস্টিক এবং ম্যানহাটন ডিসটেন্স হিউরিস্টিক, এই দুটার মধ্যে আমরা যদি কম্পারেটিভ অ্যানালাইসিস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 স্টেপস এর ক্ষেত্রে মিসপ্লেস স্টাইলস কিন্তু 13 স্টেপে সলিউশন দিয়েছিল, ম্যানহাটন উইল গিভ আস ইন 12 স্টেপ 12 নোটস এক্সপ্যান্ডেড। 8 স্টেপস এর ক্ষেত্রে মিসপ্লেস স্টাইল সলিউশন দিয়েছিল উইথ 39 নোটস এক্সপ্যান্ডেড, ম্যানহাটন সলিউশন দিবে উইথ 25 নোটস এক্সপ্যান্ডেড। 12 স্টেপস এর ক্ষেত্রে মিসপ্লেস স্টাইল সলিউশন দিয়েছে উইথ 227 নোটস এক্সপ্যান্ডেড, ম্যানহাটন ডিসটেন্স সলিউশন দিবে উইথ অনলি 73 নোটস এক্সপ্যান্ডেড। সো বোঝাই যাচ্ছে আমরা যদি ম্যানহাটন ডিসটেন্স হিউরিস্টিকটাকে ইউজ করি তাহলে কিন্তু নাম্বার অফ নোটস এক্সপ্যান্ডেড আরো কমে যাচ্ছে, এবং যখন আমরা 26 স্টেপস এর জন্য ইউজ করতেছি তখন ডেফিনেটলি এই পার্থক্যটা আরো বেশি সিগনিফিকেন্ট হবে। তো যখনই আমাদের মধ্যে চয়েস থাকবে যে আমি মাল্টিপল হিউরিস্টিক ভ্যালুর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারি, আমি কিন্তু সবসময় চুজ করব বড়টাকে, অর্থাৎ given that all the heuristic values are admissible, I will always choose the higher valued one for my problem, because that is going to provide me the solution with the minimum number of nodes expanded. So এই জিনিসটাকে বলা হয় হিউরিস্টিক ডমিনেন্স, মানে কোন হিউরিস্টিকটা ডমিনেটিং, সবসময় হায়ার ভ্যালুর হিউরিস্টিকটা ডমিনেটিং। সো এখানে দেখো, এখানে কিন্তু দেখানো হচ্ছে যে এটাকে এখানে হিউরিস্টিক গুলা কোনটা কাটছে বেটার পারফর্ম করে সেটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। সো 0 এগুলো কিন্তু সবই অ্যাডমিসিবল এর জন্য, অল ফর অ্যাডমিসিবল হিউরিস্টিক্স। আমরা কিন্তু ইনঅ্যাডমিসিবল এর দিকে যাবই না, ইনঅ্যাডমিসিবল গুলো আসলে এইদিকে, ইনঅ্যাডমিসিবল গুলো এইদিকে, অর্থাৎ ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালুর চাইতে, এক্সাক্ট মানে কিন্তু ট্রু, এক্সাক্ট মিন্স ট্রু ভ্যালু, ইনঅ্যাডমিসিবল হিউরিস্টিক গুলো সব এক্সাক্ট ভ্যালুর চাইতে বেশি, তো ওদিকে আমরা যাবই না, আমরা সবসময় অ্যাডমিসিবল এর রেঞ্জে আছি। তো অ্যাডমিসিবল এর ক্ষেত্রে 0 ইজ দ্য ওয়ার্স্ট অ্যাকচুয়ালি, যে ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালু 0 ধরি, তো দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট। ওটার ক্ষেত্রে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি সবচাইতে বেশি লাগতেছে। আর আদার ওয়ান্স এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে গিয়ে এক্সাক্ট, এক্সাক্ট ইজ দ্য বেস্ট। আমরা যদি ট্রু ভ্যালুর ইকুয়াল বা এক্সাক্ট ভ্যালুর ইকুয়াল হিউরিস্টিক ইউজ করতে পারতাম দ্যাট উড হ্যাভ বিন বেস্ট, কিন্তু সেটা আমাদের পক্ষে পসিবল হয় না, কারণ আমরা ট্রু ভ্যালুটা আগে থেকে জানি না। আচ্ছা, তাহলে আদারওয়াইজ আমাদের যদি চয়েস থাকে আমরা কিভাবে ইউজ করব, যেমন ধরো তোমাকে দুইটা হিউরিস্টিক ভ্যালু দেওয়া হলো, লেটস সে একটাকে বলছি h1 আর একটাকে বলছি h2, তোমাকে দুইটা হিউরিস্টিক ভ্যালু দেওয়া হলো ফর সাম স্পেসিফিক প্রবলেম। তো কিছু নোটস আছে, তো দেখা গেল নোটগুলোর জন্য লেটস সে ইউ হ্যাভ আ ফিউ নোটস, লেটস সে a b c d। এখন এই চারটা নোডের জন্য h1 এর ভ্যালু হচ্ছে 5, h2 এর ভ্যালু হচ্ছে 2, h1 এর ভ্যালু হচ্ছে লেটস সে 7, h2 এর ভ্যালু হচ্ছে 4, h1 এর ভ্যালু হচ্ছে লেটস সে 3, h2 এর ভ্যালু 1, h1 এর ভ্যালু 6, h2 এর ভ্যালু লেটস সে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, h1 এর ভ্যালু 6, h2 এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, if that is the case আমরা কোনটা ইউজ করব, which one should we use? সো কোন একটা স্পেসিফিক প্রবলেমের জন্য চারটা নোড আছে স্টেট স্পেস গ্রাফে, এবং আমরা হিউরিস্টিক ভ্যালুগুলো এখানে লিস্ট করলাম, দুইটাই কিন্তু অ্যাডমিসিবল হিউরিস্টিক, h1 ও অ্যাডমিসিবল হিউরিস্টিক, h2 ও অ্যাডমিসিবল হিউরিস্টিক। তো এটা হচ্ছে 5 7 3 6, এটা হচ্ছে 2 4 1 2, তাহলে which one should we use? সামেশন অফ বোথ। আমরা ইউজ করব h1, আমরা H1 ম্যাম ডমিনেন্স। তার কারণ হচ্ছে h1 ইজ দ্য ডমিনেটিং হিউরিস্টিক হিয়ার। আমি তো মাত্রই বললাম যে যদি আমাদের মাল্টিপল অ্যাডমিসিবল হিউরিস্টিকের মধ্যে চয়েস থাকে সেক্ষেত্রে আমরা সবসময় বড়টা ইউজ করব, কারণ বড়টা অ্যাকচুয়াল সলিউশনের মোর ক্লোজ, বড়টা যেহেতু অ্যাকচুয়াল সলিউশনের কাছাকাছি, সো ওটা কিন্তু আমাদেরকে কুইকলি রেজাল্ট জেনারেট করে দিবে। সো এই ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন নাই, উই উইল ইউজ দ্য বিগার ভ্যালুড ওয়ান। বাট যদি এমন হয় যে মিক্স আপ আছে সেক্ষেত্রে কি করব, সাপোজ এখন আমি দুইটা হিউরিস্টিক আমি দিলাম h3 আর h4, যেখানে h1 আর h2 বাদ, এই দুইটা এখন অ্যাডমিসিবল হিউরিস্টিক, h3 এর ভ্যালু হচ্ছে লেটস সে 10, দুইটাই অ্যাডমিসিবল, h4 হচ্ছে 2, this one is 3, this one is 7, this is 9, this is 3, this is 4 and this is 8। এখন দেখো এখন কিন্তু মিক্স আপ আছে, দুইটা নোডের জন্য দেখা যাচ্ছে h3 এর ভ্যালুটা বেশি, আবার বাকি দুইটা নোডের জন্য দেখা যাচ্ছে h4 এর ভ্যালুটা বেশি। এরকম হলে আমরা কি করতে পারি, এরকম হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নোডের জন্য যেটা বেশি আমরা সেটাই ইউজ করতে পারি। অর্থাৎ আমার স্টেট স্পেস গ্রাফের প্রত্যেকটা নোডের জন্য আমাকে যে সেম হিউরিস্টিক ফাংশন থেকেই এস্টিমেটেড কস্ট জেনারেট করতে হবে এমন কিন্তু কোনো কোথাও বলা নাই। আমার কিন্তু জাস্ট একটা এস্টিমেটেড কস্ট লাগবে, সেটার জন্য সেটা যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট নোডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হিউরিস্টিক ফাংশন দিয়ে জেনারেট করি তাতে কিন্তু প্রবলেমের কিছু নাই। সো আমি যদি এই নোডটার জন্য H3 ইউজ করি, এটার জন্য H3 ইউজ করি এবং এই দুইটার জন্য আমি যদি H4 ইউজ করি তাতে কিন্তু কোনোই প্রবলেম নাই, অ্যাজ লং অ্যাজ অল অফ দেম আর অ্যাডমিসিবল ভ্যালুস। সবগুলোই যদি আমার অ্যাকচুয়াল কস্টের চাইতে লোয়ার হয় তাহলে সবসময়ই যেটার জন্য বড় ভ্যালু পাচ্ছি আমি সেটাকেই ইউজ করব অ্যাজ হিউরিস্টিক ভ্যালু। সো মিক্স আপ হলে আমি জাস্ট যেটা ম্যাক্সিমাম ফর ইচ ইন্ডিভিজুয়াল নোড যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি ইউজ করব। সো আমার হাতে যদি n সংখ্যক হিউরিস্টিক থাকে, লেটস সে H1 থেকে শুরু করে Hn পর্যন্ত, আমি প্রত্যেকটা স্পেসিফিক নোডের জন্য সবসময়ই ম্যাক্স কে ইউজ করব। এদের মধ্যে যে ম্যাক্স তাকে ইউজ করব। এই যে এখানে দেখানো হচ্ছে, দেখো Hn ইকুয়াল টু ম্যাক্স অফ Han Hbn। প্রত্যেকটা স্পেসিফিক নোডের জন্য যে হিউরিস্টিক গুলো আমার কাছে আছে অ্যাডমিসিবল হিউরিস্টিক, তাদের মধ্যে যেটা ম্যাক্স সেটার ভ্যালুকে আমি এস্টিমেটেড কস্ট হিসেবে ইউজ করব। ওকে, আচ্ছা এখন আমি একটু ইয়েতে যাব, আমি একটু হোয়াইট বোর্ডে যাব ফর আ সেকেন্ড। আমি তোমাদেরকে আসলে এখনো রিল্যাক্স প্রবলেমের ব্যাপারটা বলতে পারি না, ওটা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব। সো ওটা আসলে এই স্লাইডে নাই আমার যতদূর মনে পড়ে। সো ওটার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওইটু বলতে বেশি সময় লাগবে না, আমরা মোটামুটি হিউরিস্টিকে সবই বুঝে ফেলেছি। এখন আমরা জাস্ট দেখবো আমরা কিভাবে রিল্যাক্স প্রবলেম থেকে এই হিউরিস্টিক জেনারেশনের আইডিয়াটা পেতে পারি। আফটার দ্যাট আই উইল ফিনিশ টুডেস ক্লাস। এবং আগেই যেটা বললাম, আমি কিন্তু আজকে বিকালের মধ্যে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা তোমরা সলভ করে আমি হয়তো অ্যাবাউট 1 উইক টাইম দিব। 1 উইকের মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হবে, এন্ড হার্ড ডেডলাইন মিস করা যাবে না। সো 1 উইকের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। ওকে, আচ্ছা, now let's talk about relax problems. আমি শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা, so let's look at relaxed problem. Okay, so relaxed problem কি সেটা প্রথমে বলি। Relaxed problems are problems where one or more conditions from the original problem has been relaxed. So আমি এক্সপ্লেইন করতেছি। যখন আমরা কোনো একটা প্রবলেম ডেসক্রিপশন লিখতেছি বা কোনো একটা প্রবলেম যখন আমাদের সামনে প্লেস করা হচ্ছে, তখন কিন্তু সেই প্রবলেমটাতে মাল্টিপল কন্ডিশনস বা মাল্টিপল রুলস থাকে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দ্যাট। এভরি প্রবলেম ইজ লাইক দ্যাট, যে কিছু স্পেসিফিক কন্ডিশন বা রুল বা কনস্ট্রেন্টের মধ্যে দিয়ে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো রিল্যাক্স প্রবলেম মানে হচ্ছে এই যে কনস্ট্রেন্ট গুলো আছে যেগুলো মেইনটেইন করে আমাকে প্রবলেম সলভিং করতে হবে, এর মধ্যে কোনো একটা কন্ডিশন যদি আমি রিমুভ করে দিই, একটা বা মাল্টিপল, একটাও হতে পারে, দুটাও হতে পারে, অলও হতে পারে। সো যদি আমি কোনো একটা কন্ডিশন রিমুভ করে দেই, তাহলে যে নতুন প্রবলেমটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু একটু ইজিয়ার টু সলভ। তো এটা বোঝাই যাচ্ছে যে আমাকে যদি একটা অরিজিনাল প্রবলেম সলভ করতে দেওয়া হয় যেটা খুবই কমপ্লেক্স, এখন সেই প্রবলেমটা থেকে যদি আমি কোনো একটা কনস্ট্রেন্ট রিমুভ করে দেই, তাহলে যে নতুন প্রবলেমটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু একটু ইজিয়ার টু সলভ। ডেফিনেটলি কন্ডিশন কম থাকলে সেই প্রবলেমটা ইজিয়ার টু সলভ হবে। সো দ্য আইডিয়া ইজ দ্যাট the solution to a relaxed problem can be used as an admissible heuristic for an original problem. আবার বলছি, the solution to a relaxed problem can be used as an admissible heuristic for the original problem. তার কারণ হচ্ছে অরিজিনাল প্রবলেমটা সলভ করতে তো আমার নাম্বার অফ স্টেপস বা কস্ট বেশি লাগবে, যেহেতু এটাতে কনস্ট্রেন্টের সংখ্যা বেশি। সো একটা রিল্যাক্স প্রবলেমের সলিউশনকে যদি আমি অরিজিনাল প্রবলেমের ক্ষেত্রে অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসেবে ইউজ করি, সেটা কিন্তু আমি করতে পারবো, কারণ ডেফিনেটলি রিল্যাক্স প্রবলেমটা সলভ করতে আমার নাম্বার অফ স্টেপস বা কস্ট কম লাগবে।
তো আমরা তো আন্ডার এস্টিমেটই চাচ্ছি, সো ডেফিনেটলি আ সলিউশন টু আ রিল্যাক্স প্রবলেম ইজ অ্যান আন্ডার এস্টিমেট ফর দ্য সলিউশন টু দ্য অরিজিনাল প্রবলেম। সো এটাকে কিন্তু আমরা অরিজিনাল প্রবলেমের ক্ষেত্রে অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসাবে ইউজ করতে পারবো। নাও let's look at the example of 8 puzzle problem and how we can do this in case of the 8 puzzle problem. আমরা কিভাবে রিল্যাক্স প্রবলেমের সলিউশনকে অরিজিনাল প্রবলেম হিসেবে ইউজ করতে পারি। তো আমরা যদি অরিজিনাল প্রবলেমটা লিখি, 8 পাজল প্রবলেমের অরিজিনাল প্রবলেমটা যদি আমরা লিখি রুলটা, তাহলে এরকম হবে, a tile can move from A to B if A and B are adjacent and B is blank. সো আমরা যদি 8 পাজল প্রবলেমের ক্ষেত্রে অরিজিনাল প্রবলেমটা যদি আমরা লিখি কন্ডিশনটা, তাহলে দাঁড়াচ্ছে এরকম, a tile can move from A to B if A and B are adjacent and B is blank. সো একটা টাইলকে আমি এ থেকে বি তে মুভ করতে পারবো যদি এ আর বি অ্যাডজাসেন্ট হয়, তার মানে তারা যদি পাশাপাশি থাকে এবং বি যদি ব্ল্যাঙ্ক হয়। এটাই কিন্তু 8 পাজল প্রবলেমের রুল। এই রুলটা ইউজ করে আমাকে টাইলগুলো মুভ করতে হবে এবং ফাইনালি সলিউশনটা রিচ করতে হবে। এখন এখানে খেয়াল করে দেখো, দেয়ার আর টু কন্ডিশনস হিয়ার অর টু কনস্ট্রেইনটস। একটা হচ্ছে এ এন্ড বি আর অ্যাডজাসেন্ট, আরেকটা হচ্ছে বি ইজ ব্ল্যাঙ্ক। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলেই আমি একটা টাইলকে মুভ করতে পারবো। নাও লেটস ক্রিয়েট আ ফিউ রিল্যাক্স প্রবলেমস। আমরা এখন কয়েকটা রিল্যাক্স প্রবলেম তৈরি করি এই প্রবলেমটার জন্য। সো দিস ইজ দ্য অরিজিনাল প্রবলেম। এখন রিল্যাক্স প্রবলেমে আমি তো আগেই বললাম যে আমাকে কিন্তু একটা বা মোর দ্যান ওয়ান কন্ডিশন রিমুভ করতে হবে। তো আমি যদি প্রথম কন্ডিশনটা লেটসে আমি রিমুভ করে দেই, তাহলে যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি ইফ বি ইজ ব্ল্যাঙ্ক। If I remove the first constraint or the first condition, the adjacent হওয়া লাগবে না, জাস্ট ব্ল্যাঙ্ক হলেই হবে। সেক্ষেত্রে a tile can move from A to B if B is blank. আচ্ছা, এখন যদি আমি ফার্স্ট কন্ডিশনটা রিমুভ না করে আমি যদি সেকেন্ড কন্ডিশনটা রিমুভ করি, তাহলে দাঁড়াচ্ছে a tile can move from A to B if A is adjacent to So this is the second relax problem. তাহলে প্রথম রিল্যাক্স প্রবলেমটাতে আমরা শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনটা রিমুভ করেছি, সেকেন্ড রিল্যাক্স প্রবলেমটাতে আমরা শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনটা রিমুভ করেছি, আর থার্ড রিল্যাক্স প্রবলেমটাতে আমরা দুইটাই রিমুভ করে দেব। সো থার্ড রিল্যাক্স প্রবলেমটা হচ্ছে জাস্ট আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি, নো কন্ডিশনস, জাস্ট ইট ক্যান মুভ ফ্রম এ টু বি। তো আমরা অরিজিনাল প্রবলেমের ডেফিনিশনটা থেকে আমরা তিনটা রিল্যাক্স প্রবলেম তৈরি করলাম। প্রথম রিল্যাক্স প্রবলেমটা হচ্ছে আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি ইফ বি ইজ ব্ল্যাঙ্ক। সেকেন্ড রিল্যাক্স প্রবলেমটা হচ্ছে আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি ইফ এ ইজ অ্যাডজাসেন্ট টু বি। থার্ড রিল্যাক্স প্রবলেমটা হচ্ছে আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি। এখন এই তিনটা রিল্যাক্স প্রবলেমের সলিউশন থেকে আমি অরিজিনাল প্রবলেমের জন্য অ্যাডমিসিবল হিউরিস্টিক জেনারেট করতে পারি। যেমন তোমরা যদি খুব একটু কেয়ারফুলি দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবা যে আমরা যে দুইটা হিউরিস্টিক ফাংশন এতক্ষণ ইউজ করেছি, একটা হচ্ছে মিসপ্লেসড টাইলস হিউরিস্টিক আর একটা হচ্ছে টোটাল ম্যানহাটন ডিসটেন্স হিউরিস্টিক। কোনটা কোন প্রবলেমের সলিউশন বলো তো? মিসপ্লেসড টাইলস হিউরিস্টিকটা এই তিনটা প্রবলেমের মধ্যে কোনটার সলিউশন? এনিওয়ান? একটু চিন্তা করলেই বুঝতে পারবা কোন প্রবলেমটা মিসপ্লেসড টাইলস হিউরিস্টিক দিয়ে সলভ হয়ে যাবে। তার মানে ওটাই হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ স্টেপস নিডেড টু সলভ দ্য প্রবলেম। 3 নাম্বারটা, 3 নাম্বারটা এক্স্যাক্টলি নাম্বার 3। সো দিস ইজ H1 অর মিসপ্লেসড টাইলস হিউরিস্টিক। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে আ টাইল ক্যান মুভ ফ্রম এ টু বি, দেয়ার আর নো কনস্ট্রেইনটস। সো যতগুলো টাইল মিসপ্লেসড অবস্থায় আছে সবগুলোকে ধরে ধরে তুলে তুলে তার জায়গা মতো বসিয়ে দিলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সো এই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের মিসপ্লেসড টাইলস হিউরিস্টিক। সো আমি যদি এই রিল্যাক্স প্রবলেমগুলো লিখি, তাহলে কিন্তু এগুলোর কোনো একটা সলিউশনকে আমি সরাসরি অ্যাডমিসিবল হিউরিস্টিক হিসাবে আমার অরিজিনাল প্রবলেমে ইউজ করতে পারবো, বিকজ দে আর অল আন্ডার এস্টিমেটস ফর দ্য অরিজিনাল প্রবলেম। সো তুমি যদি নর্মালি যদি তোমার মাথায় কোনো আইডিয়া না আসে, ইউ ক্যান জাস্ট ব্রেক দ্য প্রবলেম ডাউন অ্যান্ড কনস্ট্রাক্ট সাম রিল্যাক্স প্রবলেমস, দেন একটা না একটা সলিউশনকে তুমি
ইউজ করতে পারবাই। এন্ড সিন্স দ্য রিল্যাক্স প্রবলেমস আর ইজিয়ার টু সলভ, দেখা যাবে যে করাটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, হুইচ ওয়ান ইজ H2? H2 কোনটা? নাম্বার 2 ম্যাম। নাম্বার 2, এক্স্যাক্টলি নাম্বার 2 হচ্ছে গিয়ে হিউরিস্টিক H2, কারণ এখানে বলা হচ্ছে a tile can move from A to B if A is adjacent to B। তো টোটাল ম্যানহাটন ডিসটেন্স কিন্তু এটাই, আমরা ধরে নিচ্ছি টাইলটাকে আমরা জাস্ট মুভ করে করে তার জায়গা মতো নিয়ে যেতে পারবো, whether there is a blank space or not। সো এই প্রবলেমের সলিউশনটা কিন্তু আমাদের সেকেন্ড হিউরিস্টিক। সো দেখা যাচ্ছে যে আমরা এই রিল্যাক্স প্রবলেমগুলোর সলিউশনকে কিন্তু অরিজিনাল প্রবলেমের ক্ষেত্রে হিউরিস্টিক হিসেবে ইউজ করতে পারলাম। যেমন নাম্বার 1 থেকে কিন্তু আমরা কিছুই পাই নাই, উই ডিডন্ট গেট এনিথিং ফ্রম নাম্বার 1, কারণ এটা থেকে আসলে ওরকম মানে ইজি কোনো সলিউশন ওইভাবে পাওয়া যাচ্ছে না। সো তুমি যে রিল্যাক্স প্রবলেমগুলো তৈরি করতে পারবা সেগুলো সবগুলো থেকেই যে হিউরিস্টিক জেনারেট করা যাবে নট দ্যাট, বাট কোনো না কোনোটা থেকে দেখবা যে একটা অ্যাড্রেসেবল হিউরিস্টিক জেনারেট হয়ে গেছে। সো দ্যাটস হাউ উই ক্যান generate admissible heuristics from relaxed problems. Okay, is there any question from anyone? তোমরা তোমাদের টেক্সট বুকটা কিন্তু দেখতে পারো, তোমাদের আমি যে প্রবলেমটা বোঝালাম 8 পাজল এবং রিল্যাক্স প্রবলেম এন্ড এভরিথিং, এগুলি সবই তোমাদের টেক্সট বুক থেকে। আমি এখন যে হোয়াইট বোর্ডে যেগুলো দেখালাম এগুলিও তোমাদের টেক্সট বুক থেকে। সো ইউ ক্যান লুক এট ইউর টেক্সট বুক। ম্যাম এখান থেকে এখন ভ্যালু জেনারেট করব কিভাবে? কোন ভ্যালু? হিউরিস্টিক ভ্যালু। ভ্যালু তো তুমি মিসপ্লেস টাইলস হিউরিস্টিক যদি হয়, ইউ জাস্ট লুক এট দ্য কনফিগারেশন অফ দ্য বোর্ড। যেমন ধরো, দাঁড়াও আমি তোমাকে এটা আবার শেয়ার করি, লেট মি শেয়ার দ্য স্লাইড अगेन। দাঁড়াও, আচ্ছা যেমন ধরো তুমি হিউরিস্টিক হিসেবে ইউজ করতে চাচ্ছ মিসপ্লেস টাইলস হিউরিস্টিক। তুমি তোমার এই যে বোর্ড কনফিগারেশন যেটা আছে, এই বোর্ড কনফিগারেশনে তুমি কাউন্ট করো যে কোনটা, তুমি তো গোল জানো তাই না, ইউ নো দ্য গোল স্টেট, তুমি জানো যে দিস ইজ দ্য গোল স্টেট। তো তুমি প্রত্যেকটা টাইল ধরে ধরে কাউন্ট করো যে কয়টা টাইল গোল পজিশন থেকে ডিফারেন্ট পজিশনে আছে। ইটস নট গোইং টু বি দ্যাট ডিফিকাল্ট। তুমি যেহেতু টাইলের গোল পজিশনটা জানো, এটা তো জাস্ট একটা ম্যাচিং প্রবলেম তাই না, তোমাকে জাস্ট ম্যাচ করে দেখতে হবে যে যেমন if this tile is in let's say position, আমি যদি 0 1 2 করে সাপোজ লোকেশন চিন্তা করি, আমি চাইলে 1 2 3 করে নাম্বার দিয়ে ফেলতে পারি, মাত্র তো 9টা পজিশন, বাট লেটস সে আমি এভাবে চিন্তা করলাম। তাহলে 1 এর থাকা দরকার হচ্ছে গিয়ে 0 নম্বর রো আর 1 নম্বর কলামে। 1 কারেন্টলি আছে হচ্ছে গিয়ে রো নাম্বার 2 আর কলাম নাম্বার 2 তে। তো বোঝাই যাচ্ছে there is a mismatch। যখনই একটা মিসম্যাচ আছে তখন আমার ওটাকে মিসপ্লেস টাইলস ধরে নিতে হবে। তো এরকম করে আমি প্রত্যেকটা টাইলের জন্য মিসম্যাচ আছে কিনা চেক করে আমি টোটালটা নিলেই তো পেয়ে যাচ্ছি যে দিস ইজ দ্য হিউরিস্টিক ভ্যালু ফর দ্যাট স্পেসিফিক নোড। ওকে, বোঝা গেল কিভাবে ভ্যালু ক্যালকুলেট করব? জি ম্যাম। কিন্তু ম্যানহাটনের ক্ষেত্রে তো আমার ডিসটেন্স লাগবে, সেক্ষেত্রে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেটও লাগবে। হ্যাঁ, ম্যানহাটনের ক্ষেত্রে আসলে এক্স ওয়াই কোঅর্ডিনেট লাগবে, কারণ ওখানে তো তোমার ম্যানহাটন ডিসটেন্স যদি তুমি ইউজ করো তখন তোমার এইভাবেই আসলে কোঅর্ডিনেট দিয়েই করতে হবে, ওটাতে ক্ষেত্রে আর কোনো ওয়ে নাই। তো ম্যানহাটনের ক্ষেত্রে তুমি যখন আমি মিসপ্লেস টাইলসের জন্য বলতেছিলাম যে তুমি চাইলে 1 2 3 দিয়ে নাম্বার দিয়ে ফেলতে পারো, ম্যানহাটনের ক্ষেত্রে এভাবে কোঅর্ডিনেট দিয়েই করতে হবে, কারণ এখন তুমি কিন্তু ম্যানহাটন ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারবা। দেখো এখানে রো এর ডিফারেন্স হচ্ছে 2 আর কলামের ডিফারেন্স হচ্ছে 1। সো তোমার টোটাল ম্যানহাটন ডিসটেন্স ফর দিস স্পেসিফিক টাইল, এটার জন্য ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে 3, মানে রো এর ডিফারেন্স প্লাস কলামের ডিফারেন্স। এটা থেকে ম্যাম প্রথম ক্ষেত্রে যদি অ্যাজ অ্যান एग्जांपल ধরি ম্যাম, প্রথম ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে 3 3 আর এর প্লেস হলো 0 1। 3 3 কেন? তুমি যদি 0 1 এর ক্ষেত্রে 1 মিসপ্লেস যদি থাকে, 1 এর এক্স ওয়াই কোঅর্ডিনেট 3 3 হবে না ম্যাম? রো 0 2 0 1 2 আর 0 1 2 2 2 হবে না ম্যাম? 2 2ই তো বললাম, এই যে আমি এখানে লিখছি 2 2, আই হ্যাভ রিটেন 2 2 হিয়ার, আর 1 কে আমি নিতে চাচ্ছি 0 1 পজিশনে। আচ্ছা ম্যাম ঠিক আছে, তো মিসপ্লেস টাইলস হলে তো আর আমার এই ভ্যালুগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই, জাস্ট মিসম্যাচ হলেই আমি ধরে নিব 1 অ্যাড হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালুতে। আর ম্যানহাটন যদি হয় সেক্ষেত্রে আমার ডিফারেন্সটা লাগবে, সেক্ষেত্রে রো এর ডিফারেন্স হচ্ছে এখানে 2, কারণ এটা সেকেন্ড রোতে আছে, এটা ফার্স্ট রোতে, এটা 0 নম্বর রোতে আছে। সো রো এর ডিফারেন্স 2 আর কলামের ডিফারেন্স 1, এই দুটো যোগ করলে আমি ম্যানহাটনটা পেয়ে যাচ্ছি 3। জি ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।
আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে একটু গ্রাফ সার্চ নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাসে আশা করতেছি নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারবো। সো লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে ছেড়ে দেই, নো ওয়ান এলস হ্যাজ এনি কোয়েশ্চেন। আমি যেটা বললাম যে আজকে বিকালের মধ্যে আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব ইএলএমএস এ, এবং 1 উইকের মতো টাইম দেওয়া হবে। সো এর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে, এবং আমি হয়তো সাবমিশনের আগে দিয়ে আমি হয়তো একটা কাউন্সেলিং আওয়ারও দিতে পারি, যে তোমাদের কারো যদি প্রবলেমগুলো সলভ করতে কোনো ইস্যু ফেস করো, তাহলে আমার সাথে কাউন্সেলিং আওয়ারে ডিসকাস করতে পারবা। ওকে, সো লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। আমি একটু শেয়ার করতেছি অ্যাটেন্ডেন্সের ট্যাবটা, তোমরা দেখো। আচ্ছা, যারা লেট রেজিস্ট্রেশন তাদেরগুলো আমার আসলে এখনো ঠিক করা হয় নাই, দেখি 2-1 দিনের মধ্যে ঠিক করে দিব। আশিকুল ইসলাম, Yes, ma'am. তানভীর হোসেন, প্রেজেন্ট ম্যাম। তানভীরুল আলম, Yes, ma'am. সৌরভ সরকার, Yes, ma'am. সুদীপ্ত অধিকারী, Present, ma'am. নার্গিস সুলতানা, জাহিদুল ইসলাম, আশিকুল ইসলাম। Ma'am. জাহিদুল ইসলাম প্রেজেন্ট, Yes, ma'am. Yes, ma'am. আশিকুল ইসলাম, তানজিনা হাসান, Yes, ma'am. মুশফিকুস সালিহিন, Yes, ma'am. শাহিদুল ইসলাম, Yes, ma'am. তাসনিম ফারিয়া, Present, ma'am. জাহিদ হাসান, Present, ma'am. রিজওয়ান চৌধুরী, Present, ma'am. খোশনুর, Yes, ma'am. সাদমান সাকিব, Yes, ma'am. জাহিদুল আজিম, Yes, ma'am. আব্দুল মোত্তালেব। Ma'am, present. Ma'am, present, ma'am. Or mic problem আছে, ma'am. আচ্ছা, জাস্ট সেকেন্ড। তৌহিদুর রহমান, Yes, ma'am. কারিশমা হক, Present, ma'am. মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, ma'am. শাহরিয়ার জামান, Yes, ma'am. রাইসুল ইসলাম, জান্নাত আলা, Yes, ma'am. খন্দকার ma'am. নাফিউল। Present, ma'am. রাইসুল ইসলাম প্রেজেন্ট, I'm Raisul Islam. Yes, ma'am. Raisul Islam. খন্দকার নাফিউল, Present, ma'am. প্রদীপ মজুমদার, Yes, ma'am. শাহাদাত হোসেন, Yes, ma'am. মহিউদ্দিন মুন্না, Yes, ma'am. কাবিলউদ্দিন বিশ্বাস, Present, ma'am. তাহসিনা সাফা, Yes, ma'am. রাশিদা হাবিব, Yes, miss. নাবিলি হোসেন, Present, ma'am. ফাহিম হক, শাহরিয়ার হাসান, Yes, ma'am. তানভীর হাসান, রকিবুল ইসলাম, Yes, ma'am. তাসিন হাবিব, Present, ma'am. চয়ন ঘোষ, Present, ma'am. হামিম আহমেদ, Present, ma'am. হাসিবুল হাসান, নাইমুদ্দিন আহমেদ, Yes, ma'am. তৌফিকুর রহমান, Yes, ma'am. সাকিব হোসেন, Yes, ma'am. ফারহানা আফরোজ, Yes, ma'am. নুসরাত মনিকা, Yes, ma'am. শফিকুল ইসলাম, Yes, ma'am. সাফাত খান, Present, ma'am. জেমস হেদায়েত জামান, Yes, ma'am. অর্পিতা সাহা, Yes, ma'am. সাইদা নোয়ার, Present, ma'am. আব্দুল আল মাসুদ, প্রেজেন্ট ম্যাম। আতিকুল হায়দার, মুহসিনা রিফা, আনিসুর রহমান। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, তোমরা এখন লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।